নির্বাচন করবো এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু প্রত্যেক করবো কোন দল থেকে করবো সেটা পরবর্তী ডিসকাশন। আমরা এখন একটা পর্যায়ে আছি, পরের পর্যায়ে সেটা সবার সামনে আসবে। আর অন্য যে বিষয়ে প্রশ্ন করলেন সে বিষয়ে আমার কোনো কিছু বলার ইতিহাস নেই, সেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কাজী রফিক আপনাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। এই বিষয়ে আমার কোনো কিছু বলার অনুমতি নেই, এটা মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এটা ইতিমধ্যে আমি নিজেও বলেছি যে উপদেষ্টা পদ থেকে নির্বাচন করা উচিত না, যদিও আইনগত কোনো বাধ্যবাধকতা এক্ষেত্রে আসলে নেই। এবং আমি যেটা নিজে বলছি সেটা আমি নিজেও প্র্যাকটিস অবশ্যই করবো, তবে এই বিষয়ে ফার্দার কোনো ইনফরমেশন দেওয়ার সুযোগ আমার নেই। এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, আর সেটার জন্য আমি তো এখন একটা সেশন মধ্যে আছি, তো আমি সেশন করতে হয়। আমাকে যদি আমার উপর থেকে কোনো নির্দেশনা আছে সেটাকে আমার মেনে চলতে হয়, তো সেই জায়গা থেকে এই বিষয়ে আমি এখন আসছি বলতে পারছি না। এটা 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 মাননীয় প্রধান উপদেষ্টার তরফ থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে। এই বিষয়টা আর লেখা করি আর কোনো সেভাবে আসলে ডিসিপ্লিন ভাবে চিন্তা করার মতো সময় হয়নি। তবে এই দায়িত্বে থাকাকালীন অবশ্যই আওয়ামী লীগের বিদায় নেওয়ার পরে বাংলাদেশের বাক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তবে আমি মনে করি কোনো ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে বাক স্বাধীনতার অনেকে অপপ্রয়োগ করেছেন, অনেক সংবাদ মাধ্যমও করেছে, যদিও আমাদের জায়গা থেকে আমরা সেটা পরিষ্কার করার চেষ্টা করেছি। বাক স্বাধীনতা থাকবে এবং সেটা যেন প্রকৃত ব্যবহারটাও সবাই নিশ্চিত করে, সদ্ব্যবহারটা নিশ্চিত করে, এটাই আমার প্রত্যাশা থাকবে। এবং এটা আমার দিক থেকেও আমি প্র্যাকটিস করার চেষ্টা করবো এবং আপনাদের দিক থেকেও আপনারা করবেন, এটাই প্রত্যাশা থাকবে। অনেক ধরনের অভিজ্ঞতাই হয়েছে, অনেক কিছুই হয়তো বলা যায় না। আসলে এই ধরনের পর্যায়ে কাজ করতে গেলে নানা ধরনের জটিলতা যেমন আছে। বিগত এই প্রায় 1.5 বছরে এমন মনে হয় যে আমি এর আগে আমার জীবনে প্রায় 25 বছরে যা শিখেছি না, এই 1.5 বছরেই তার থেকে অনেক বেশি শিখতে পেরেছি। আমার জন্য একটা লার্নিং প্রসেস ছিল। তবে আমার দিক থেকে আমার উদ্দেশ্য সবসময় প্রথমে এটাই ছিল, যেহেতু অনেক মানুষের জীবন দেওয়ার মধ্য দিয়ে আমরা এই দায়িত্ব পেয়েছি, সেই জায়গা থেকে সর্বোচ্চ স্বচ্ছতা, নিষ্ঠা এবং জবাবদিহিতার সাথে কাজ করা এবং যে দায়িত্বটা পেয়েছি, যে সময়ের জন্য যতটুকু সময়ের জন্য পেয়েছি সেই সময়ের সর্বোচ্চ ব্যবহার করার, সদ্ব্যবহার করার চেষ্টা আমি করেছি। এবং আমার সাথে যারা আমার সহকর্মী ছিলেন তাদেরকেও অনেক সময় অফিস আপনারা দেখছেন যে আমরা সবাইভাবে উন্নত বিভিন্ন মন্ত্রণালয় থেকে অনেকাংশে অনেক বেশি উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন করেছি। ফলে আমি আমার টিমকেও বিশেষভাবে আজকের দিনে ধন্যবাদ জানাতে চাই এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। আপনারা সবসময় আমাদের কাজগুলোকে জনগণের সামনে উত্থাপন করতে সহযোগিতা করেছেন। আমার একটা প্রশ্ন ছিল, আমরা জানি যে আপনি জুলাই স্পিরিটকে ধারণ করে একটু দল গঠন করা হয়েছে, এনসিপি দল গঠন করার আগে যখন জুলাই আন্দোলনে আপনারা সবাই একসাথে ছিলেন, আপনি পদত্যাগ করবেন আসছে না কাল সেটা আমরা হয়তো জানবো।
আপনি আজকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, এই যে দাবির সাথে আপনি একাধিক আন্দোলনে ছিলেন, সুরাচার বিদায় করেছেন, আপনি পদত্যাগ করে কি ওই দলের সাথে আপনি নির্বাচন করবেন অথবা অন্য কোনো দলের সাথে ভোট করবেন? এই বিষয়টা আসলে ভাষা রাখার প্রয়োজন কেন মনে করছেন? অথবা আপনি এনসিপির সাথে নির্বাচন করবেন সেটা ঘোষণাতে মানে বিষয় স্পষ্ট করবেন কিনা? কুয়াশা রাখছি না, এই বিষয়ে আসলে সত্যিকার অর্থেই কোনো সিদ্ধান্ত হয়নি এখনো। আর এই বিষয়ে যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয় তাহলে আপনারা সবাই জানতে পারবেন। এবং যে দলের কথা বললেন, অবশ্যই যারা গণপ্রস্থানে আমার সহযোগিতা ছিলেন তারাই সেই দলটা করেছে। তবে আমি আরো অনেক আগেই বলেছি যে এটা ধরে নেওয়া ঠিক হবে না যে আমি সেই দলেই যুক্ত হবো বা অংশগ্রহণ করবো। তবে আশা করি আগামী কয়েকদিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আমার যাওয়ার মধ্যে বিএনপি রাজনীতির নমিনেশন দিয়েছে। এই ধরনের স্পেকুলেশন, অনেক ধরনের স্পেকুলেশন হয়েছে। আই থিঙ্ক যে আপনাদের জায়গা থেকে বস্তুনিষ্ঠ তথ্যের প্রতি আসলে মনোযোগটা দেওয়া উচিত। আমার সোশ্যাল মিডিয়ায় আমি পোস্ট করে জানিয়েছিলাম সে সময় যে দুদুরকে আমি অনুরোধ করেছিলাম এই বিষয়টি তদন্ত করার জন্য, এবং এটা আপনারাও ব্যবহার করেছিলেন। যখন এই বিষয়ে অভিযোগ আসে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ আমার এই কনফিডেন্সটা ছিল যে আমি কাউকে এই ধরনের কোনো কিছু করার সুযোগ দেইনি এবং আমার টিমে কেউ এই ধরনের কোনো কিছুর সাথে জড়িত নয়। সে কারণে আমি নিজেই দুদুকে যোগাযোগ করে তাদেরকে অনুরোধ করে এই বিষয়ে অধিকতর অনুসন্ধান করার জন্য। দুদক সে বিষয়ে অনুসন্ধান করেছে, এখন পুরোটা বিষয় দুদকের এখতিয়ারাধীন। এই বিষয়ে দুদক আপনাদেরকে জানাতে পারবে যে সমস্যা কি। আমি আসলে অন্যটার পক্ষে কিছু বলার মতো অবস্থানে নেই। জাস্ট 2 দিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। মাননীয় উপদেষ্টা, ওই ব্রিজের আগের যে নামকরণ করা হয়েছিল বা নামকরণের যে ফলকটা ছিল, আই থিঙ্ক যেটা ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় ছবি আমি পেয়েছি। সেই ছবিতে আমি দেখলাম যে নিয়ম বহির্ভূতভাবে সরকারের একজন তখন সম্ভবত রানিং কর্মকর্তা ছিল, তিনি সেটা তার চাকরি বিধি অনুযায়ী পারেন না তার নিজের নামে কোনো সরকারি স্থাপন উদ্বোধন করতে। তিনি নিজের নামে সেটা উদ্বোধন করেছিলেন এবং তিনি সেই ব্রিজের নামকরণ তিনি নিজে করেছিলেন এবং নাম ফলকে লেখা ছিল যে তার উদ্যোগে ব্রিজটা হয়েছে। সরকারি কর্ম এটা খুবই হাস্যকর বিষয়, আপনারা যারা সচিবালয় ব্রিজ কভার করেন এটা হওয়ার কথা না। তো সেই জায়গা থেকেই নাম পরিবর্তন করার প্রয়োজন বোধ হয়েছে মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগ নাম পরিবর্তন করেছে এবং সেখানে এক ধরনের ওই ব্যক্তির উদ্যোগে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছিল এবং পরবর্তীতে স্থানীয় প্রশাসনের মাধ্যমে ইতিমধ্যেই মামলা গ্রহণ করা হয়েছে এবং এই বিষয়ে পরবর্তী আইন প্রসিদ্ধ বাংলাদেশের প্রথম দুদুল মানবী আপনার এই দেশ প্রথম বিদেশে দিয়েছেন এবং উনি কিন্তু বাংলাদেশের এখন মানে কি বলা যায় অনেক বড় দিয়েছেন। আমরা কেন করার কি ছিল? আমরা আমাদের গণপ্রস্থানের সহিত আপনারা জানেন যে রিয়াবু তিনি সনাতন ধর্মী এবং একটা ছোট বাচ্চা নারায়ণগঞ্জে শহীদ হয়েছেন। তাকে স্মরণীয় করে রাখার জন্য ইতিহাস আপনার নামকরণ করেছি। অবশ্যই সুলতান কামালের প্রতিও আমাদের সম্মান আছে এবং আমরা যে কোনো ক্রীড়া প্রতিষ্ঠানের বা ক্রীড়া স্থাপনার নামকরণ করি। এটা নিয়ে ডিবেট হতে পারে। মাননীয় উপদেষ্টা, আমার একটা প্রশ্ন ছিল। মাননীয়
আমরা আমাদের মাননীয় উপদেষ্টা সাহেব, আমার একটা প্রশ্ন ছিল, আপনি বিপ্লবের একজন উপদেষ্টা হিসেবে তবে থ্যাঙ্কস টু মাই টিম যারা আমার মন্ত্রণালয়গুলোতে সচিবের দায়িত্ব পালন করেছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার দায়িত্ব পালন করেছেন। ওনারা কখনো সেভাবে এটা ফিল হতে দেয়নি। অবশ্য আপনারা জানেন যে অনেক আন্ত মন্ত্রণালয় প্রক্রিয়ার মধ্যে দিয়ে অনেক কাজ বাস্তবায়ন করতে হয়, সেক্ষেত্রে জটিলতা হয়েছে, দীর্ঘসূত্রিতা হয়েছে, অনেক কাজই হয়তো যথাসময়ে বাস্তবায়ন করা যায়, অনেক কাজ হয়তো এখনো প্রক্রিয়াধীন আছে এই ইয়ার কারণে। তারপরও আমি যে টিম পেয়েছি উভয় মন্ত্রণালয়ে যারা দায়িত্ব ছিলেন তারা খুব দ্রুততার সাথে কাজ বাস্তবায়ন করেছেন। কোন একজন সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জয়েনিং পেয়েছেন, কিন্তু আপনারা জানেন যে প্র্যাকটিস অনুযায়ী তার জয়েনিং লেটারটা ওই মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তাকে অ্যাকসেপ্ট করতে হয়, এবং এটা পরিবর্তন সমবায় বিভাগে প্রথমবার হয়নি। এটা এর আগে এই সরকারের আমলে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় হয়েছে এবং আরো একটা মন্ত্রণালয় হয়েছে, যে শ্রম মন্ত্রণালয়ও হয়েছে, উপদেষ্টা জয়েনিং অ্যাকসেপ্ট না করার কারণে ছুটে যেতে হয়েছে। এটাই প্র্যাকটিস এবং এটাই নিয়ম, এখানে নিয়ম এরকম কিছু হয়নি। এবং যেটা ওই আঞ্চলিক পক্ষপাতের বিষয়ে যে অভিযোগটা এসছে, আপনারা হয়তো দেখছেন যে প্রথম আলোর একদম ফ্রন্ট পেজে খুবই সুন্দর ভাষায় একটা হেডলাইন দেওয়া হয়েছিল যে ওই আমার নিজের এলাকায় মিলে আমি একটা প্রজেক্ট নিয়েছি, কিন্তু আমি জানি না আমরা কিসের ভিত্তিতে নিউজ করেছেন, কারণ সেই প্রজেক্ট এক প্রজেক্ট পাশ হওয়ার পর্যন্ত তো আপনি সেটা নিয়ে কাভার করাটা কতটুকু, আমি নিজে সাংবাদিকতায় পড়াশোনা করে নিয়ে আপনারা হয়তো বেটার জানবেন। এই প্রজেক্টটা এখনো পাস হয়নি, এবং এই প্রজেক্টটা আপনারা জানেন যে তফসিল হয়ে গেলে আপনি বৈঠক করেন যে ইস্যুটা পাস হচ্ছে না। ফলে এই যে অভিযোগ এবং বাস্তবতার মধ্যে একটা ফারাক আছে, কারণ সাধারণ জনগণ হয়তো এত জটিলতা বোঝে না যে প্রজেক্ট পাস হলে কি হলো না সেটা তারা দেখে না, নিউজ দেখেই মনে করতে পারে যে এটা এখানে হয়েছে। আবার নিউজের ২টা জেলার কথা উল্লেখ করা হয়েছে, অথচ এরকম প্রজেক্ট ২০টা জেলা ২০টা ২৪টা জেলা আছে। আমাদের সময় নেওয়া হয়েছে 4টা জেলায়, এর আগে নেওয়া হয়েছে 20টা জেলা, এবং আরো এরকম ৬-৭টা জেলায় প্রকল্প নেওয়ার প্রক্রিয়াধীন আছে। তো এটা অনেক সময় প্রেজেন্টেশনের কারণে মনে হতে পারে, অথবা উদ্দেশ্যপূর্ণভাবে প্রেজেন্ট করা হতে পারে, তবে চূড়ান্তভাবে পাস হওয়ার আগে নিউজ করাটা আই থিঙ্ক যে কতটুকু বাস্তবসম্মত, এবং অনেক সময় পারসেপশনটা তৈরি করা যায় নিউজ করার মাধ্যমে। কারণ সাধারণ জনগণ হয়তো আপনারা যারা সচিবালয় বিল কভার করেন তারা জানেন যে একটা প্রকল্প পাস হওয়ার প্রক্রিয়াগুলো কি বা কখন চূড়ান্তভাবে পাস হয়ে এসেছে, কিন্তু সাধারণ জনগণ তো আর সেটা বোঝে না। তারা নিউজ দেখে মনে করে যে হয়ে গেছে, কিন্তু আসলে ওই প্রকল্পটা পাসই হয়নি। কিন্তু এটা দিয়ে নিউজ করে এক ধরনের পারসেপশন তৈরি করে দেওয়া হয়েছে যে আসলে স্থানীয় প্রকল্প বলছেন। আর ইতিমধ্যে আমি সমুদ্রের হিসাবে করে নিয়ে আজকে সকালে দেখা করেছি, এবং আমাদের কূটনৈতিক পাসপোর্ট আছে সেটাও আমি ক্যান্সেল করেছি। উপদেষ্টা পরিষদ আমাকে ডাকা হয়েছে, বাকিটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আর যে প্রেসিডেন্ট আছে একটা ওয়েস্ট মিনিস্টার স্টাইলে যখন ক্যাবিনেট চলে, ক্যাবিনেটের প্রধানমন্ত্রীর যে বৈশিষ্ট্য ফার্স্ট অ্যান্ড অল,
মানে এইখানে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার যে চর্চাটা হয়, রাজনৈতিক দলটা করে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী মাননীয় সর্বোচ্চ সবকিছু অর্ডার হয়, সেগুলো চলে। কিন্তু ওয়েস্টমিনিস্টার টাইপে প্রত্যেকজন মন্ত্রী স্ব-দায়িত্বে সর্বোচ্চ গুরুত্ব নিয়ে তাদের নেতৃত্ব নিয়ে কাজ করেন। তো আপনার এই উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন কি করবেন না, সেইটার বিষয়ে যখন প্রধান উপদেষ্টার কাছ থেকে আসতে হবে, তার মানে কি উপদেষ্টা হিসেবে আপনার নেতৃত্ব প্রকাশ পায় না? বা আগে সরকারগুলো যে প্র্যাকটিস করতো, আমাদের দেশ স্টাইলে চলছে না, আমাদের দেশ যে স্টাইলে চলছে সেই স্টাইলই তো চলছে। আনটিল এই জিনিসগুলো সংস্কার হোক বা ইয়ে হোক, তার আগ পর্যন্ত আমরা সেটা পরিবর্তন করতে পারছি না। ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা অনেক দীর্ঘ সময় আসতে পেরেছিলাম। ধন্যবাদ। আমাদেরকে কভার করেছেন। থ্যাংক ইউ।